দেখুন, এই খবরটা নতুন, প্রসঙ্গটা নতুন নয়। খবরটা নতুন, প্রসঙ্গটা নতুন না। আমি আগে প্রসঙ্গটার আলোচনা করি, তারপরে আমি খবরে আসি। আমরা যারা এদেশের নাগরিক, গত 53 বছর বা 52 বছর বা স্বাধীনতার পরবর্তী সময়গুলোর মধ্যে একটি কথা আমরা প্রায়ই শুনে এসেছি এবং আপনাদের স্মরণ কথা থাকার কথা, যারা শ্রোতা তারা জানবেন, যারা দর্শক তারা দেখছেন, যারা পাঠক তারা বোঝেন, যারা সমাজের বিশেষ শ্রেণী তারা বোঝেন, সকলেরই জানা আছে প্রতিবারই নির্বাচন আসলে একটা কথা ওঠে, নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য সরকারের থেকে একটা স্লোগান দেয়া হতো, আমরা সেনাবাহিনী নিয়োগ করেছি। এবং খবরের কাগজে, টেলিভিশনে নির্বাচনের কেন্দ্রের যে ছবিগুলো ছাপা হতো তাতে সেনাবাহিনীর টহল দেওয়ার ছবিটা খুব ফলাও করে ছাপা হতো। কিন্তু বাস্তবে কি ঘটেছে? বাস্তবে হলো নির্বাচনের কারচুপিটা ঘটেছে কেন্দ্রের ভিতরে। পুলিং এজেন্ট, পুলিং অফিসার এবং আরও যারা, তারা যে দুর্বৃত্তায়নটা করেছে এটার পাহারা দিয়েছে পুলিশ। কিন্তু নির্বাচনের নিরপেক্ষতার জন্য ছবি ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীর। তাহলে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীকে নিরপেক্ষতার ব্যানার ব্যবহার করে ভিতরে যে দুর্বৃত্তায়নটা হয়েছে এর অন্যতম কারণ ছিল সেনাবাহিনীকে নির্বাচন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তথাকথিত ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ধোঁয়া তোলে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া নির্বাচনের ক্ষেত্রে এটা আজকে নয়, আমার মনে হয় আমরা পুরনো খবরের দিকে যদি তাকাই তাহলে দেখব বহুবার বলা হয়েছে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়া হোক। এবং তার বিপরীতে বিশেষ করে গত 15 বছর 15.5 বছরের শেখ হাসিনার সরকার সেনাবাহিনীকে পুলিশের অধীন করে নিয়ে এসছে। পুলিশকে এমন একটা জায়গায় উন্নীত করা হয়েছিল যে পুলিশ এদেশের প্রধানমন্ত্রীর পরে পুলিশ ছাড়া আর কেউ দেশে আছে এটা বোঝা যেত না। তাহলে সেনাবাহিনীকে এই যে অবস্থাটায় নিয়ে এসেছিল, সেই অবস্থাটা হলো সেনাবাহিনীর নিরপেক্ষতা সম্পর্কে কোনো সন্দেহ ছিল না, কিন্তু সেনাবাহিনীর নিরপেক্ষতাকে আমাদের রাজনৈতিক মহলের গ্রহণযোগ্যতা, গ্রহণ করার মতো যে মানসিকতা সেটা ছিল না। তাকে সাইনবোর্ড বা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এই যে কথাটা হচ্ছে আমরা আজকে যেটা বলছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার। কি বলছে খবরে? খবর বলছে যে জনস্বার্থে এটা প্রয়োগ করা হয়েছে। তাহলে জনস্বার্থ ব্যাপারটা কীভাবে আমরা দেখি? আমরা যদি জনস্বার্থের কথাটাকে বৃহৎ অর্থেও না আসি, একেবারে সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে যদি আসি, তাহলে আমরা কি দেখি? আমরা দেখতে পাচ্ছি 15.5 বছর যে সরকার ক্ষমতায় ছিল, যার ব্যক্তিগত সম্পত্তি বা জমিদারিতে এই দেশ পরিণত হয়েছিল, তার পুলিশ বাহিনী তার লাঠিয়াল হিসাবে এমন পর্যায়ে উন্নীত হয়েছিল যে জনগণের সাথে প্রত্যক্ষ সাংঘর্ষিকতায় রূপ নিয়েছিল। এবং এই যে সাংঘর্ষিকতা, অনেকে বলেন, কেউ বলছেন পুলিশ চেইন অফ কমান্ড। যদি চেইন অফ কমান্ডটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, তাহলে জিয়াউর রহমান যখন বলেছিলেন উই রিভোল্ট, সেটাকে তিনি চেইন অফ কমান্ড মেনেছিলেন না। তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথাটা বলেছিলেন যে এটা জনগণের জন্য এই স্বাধীনতা প্রয়োজন, সুতরাং উই রিভোল্ট। তাহলে এই বিদ্রোহটা ন্যায়সঙ্গত, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। গত 15 বছরে যে পুলিশ বাহিনী সরকারের হুকুম তামিল করতে গিয়ে সাধারণ মানুষকে পরাজিত নাগরিকে পরিণত করেছে, গুমের শিকার করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, এটা আসলে পুলিশের চাকরির অংশ না। কারণ পুলিশ বেতন পায় জনগণের টাকায় এবং এটা কোনো ঔপনিবেশিক দেশ নয়, এটি স্বাধীন দেশ। এই সংবিধানের মালিক জনগণ, এই রাষ্ট্রের মালিক জনগণ। সুতরাং জনগণের টাকা খেয়ে যারা জনগণকে ইল্লিগাল টর্চার করেছে তারা জনগণের সাথে বেইমানি করেছে। এই বেইমানির যে অংশটা, এই অংশটার সাথেই কিন্তু সাম্প্রতিক বিদ্রোহের একটি বড় ধরনের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? প্রকাশিত খবরে আমরা দেখেছি যে পলায়ন পর প্রধানমন্ত্রী যখন তার বৈঠকে বলেছেন যে পুলিশ তো গুলি করছে, বিজেপি তো গুলি করছে, তোমরা করছো না কেন? এই যে তার ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যের ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী বা তার জুনিয়র অফিসাররা প্রকাশ্যভাবে সভা করে বলেছে, না, আমরা জনগণের সাথে গুলি চালাতে পারবো না। আমি বলছি না গত 15 বছর 15.5 বছরের সেনাবাহিনীর সকলের ভূমিকা এক ছিল, কিন্তু এই কথা স্বীকার করতে হবে। রিপন সাহেব একটা কথা বলেছেন, আমি সেটার সাথে মিলিয়ে আরেকটু কথা বলতেছি। আপনি যদি হিসেব করেন 75-এ 15ই আগস্ট, 7ই নভেম্বর, 3রা নভেম্বর থেকে
6 নভেম্বর পর্যন্ত সময়, 90-এর গণঅভ্যুত্থান, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু সেনাবাহিনী তার একটি সুনির্দিষ্ট ভূমিকা পালন করেছে। এই ভূমিকাটা কি? এই ভূমিকাটা হলো তারা যে সাংবিধানিক বাহিনী হিসাবে জনগণের প্রতিনিধিত্ব করে, সেখানে তারা একটা কথা বলতো, যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নাই সেই নির্বাচনে তারা পার্টিসিপেট করে নাই, তারা টহলদারি ভূমিকা পালন করে নাই, এবং যে আন্দোলন দেশের সকল রাজনৈতিক দল কর্তৃক পরিচালিত হয় নাই সেই আন্দোলনকেও তারা সমর্থন করে নাই। এই যে একটা বিষয়, এই বিষয়টি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর একটি মৌলিক বিষয়, যে তারা জনগণের সাথে থাকার চেষ্টা করেছে। তাহলে জনগণের সাথে থাকার জায়গাটার মধ্যেই 5ই আগস্টের বিপ্লবের আগে তারা গুলি না করে তারা যে জনতার কথা একটি পরাজিত প্রধানমন্ত্রীকে পৌঁছে দিয়েছে, এইখানে তারা একটা আস্থার সেতু নির্মাণ করেছে। তাহলে এই আস্থার যে সেতুটা তারা নির্মাণ করেছে, সেই সেতুটার উপরে কিন্তু দাঁড়াবার ক্ষমতা তাদের নাই। কেন নাই? যে প্রশাসন কাজ করছে, এই প্রশাসনের চরিত্রটা কি? আমরা যদি 16ই ডিসেম্বর 1971 সালের 16ই ডিসেম্বর থেকে একেবারে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত বিশ্লেষণ করি, তাহলে আপনি কখনোই দেখবেন না পাকিস্তান বাহিনী চলে যাওয়ার পরে থানা লুট হয়েছে, থানা ভাঙা হয়েছে, বা 15 আগস্টের পর থানা ভাঙা হয়েছে, 7ই নভেম্বর পর থানা ভাঙা হয়েছে, বা আরও পরবর্তী ঘটনাগুলোর কখনোই থানা ভেঙেছে, পুলিশকে দেখামাত্র হত্যা করেছে। অর্থাৎ পুলিশের সন্ত্রাসী চরিত্রের বিরুদ্ধে জনগণের যে রোষ, ফুঁসে ওঠা সমুদ্রের যে বিক্ষোভ, তাণ্ডব, এই তাণ্ডবের যে ভয়াবহতা, এই ভয়াবহতা প্রত্যক্ষ করেছে। কেন পুলিশ এখন পদানত বাহিনীতে পরিণত হয়েছে? কেন? তার কারণ হচ্ছে যে জনগণের বিপরীতে দাঁড়িয়েছিল। এই যে জনগণের বিপরীতে দাঁড়ানোর বাস্তবতা, এই বাস্তবতার জায়গায় হলো সেনাবাহিনীর সাথে জনগণের একটা আস্থার সেতু নির্মিত হয়েছে। এই যে সেতুটা নির্মিত হয়েছে, তাহলে আগস্ট বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, পরিবর্তন বলেন, যেভাবেই আপনি অভিহিত করতে চান না কেন, এটা এমন একটা ঘটনা যার দ্বিতীয় কোনো উদাহরণ গত 53 বছরে নাই। এই যে নজিরবিহীন পরিবর্তন, এই পরিবর্তনকে কাজে লাগাতে হলে তার সহায়ক শক্তি কোথায়? পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এরা তো গত 15 বছরের নির্বাচনটা কারা পরিচালনা করেছে? একজন ইউনিয়নের কথা বলেন, একজন ডিসির কথা বলেন, এসপির কথা বলেন, ইভেন একজন জুডিশিয়াল হাইকোর্টের বিচারক, কে দাবি করতে পারে যে সরকারের অবৈধ অর্থে তার এই শহরে বাড়ি গাড়ি হয় নাই? একটি মানুষ কি দাবি করতে পারবে? অসম্ভব ব্যাপার। নির্বাচন যেখানে এত পত্রিকায় প্রকাশিত হয়েছে, এসপি এমপিকে বলতেছে আমি তোমাকে বানিয়েছি, তুমি আমাকে হুকুম করার কে? এসপি যদি এমপিকে হুকুম করার মতো অবস্থায় যায়, তাহলে রাষ্ট্রের যারা আরো বড় বড় কর্মকর্তা, এখন আমি দেখতে পাচ্ছি আপনার এখন আপনি দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা যেত, আমুর বাসায় কোটি কোটি ডলার পাইতো। যে প্রধানমন্ত্রী বলেন যে তার পিয়নের 400 কোটি টাকা, এই পিয়নকে নিয়োগ দিয়েছে কে? তার টাকার পরিমাণ কত ছিল? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা ছিল? তো কথাটা হচ্ছে কি? কাটসিস করা হয়েছে। কথাটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন, স্বৈরাচার এবং সামগ্রিকভাবে গণতন্ত্র হরণ এবং দলনের মধ্য দিয়ে একটি সামগ্রিক বাস্তবতা তৈরি হয়েছিল, যেই বাস্তবতায় জনগণ ফুঁসে উঠেছিল। এই ফুঁসে ওঠাটা কিন্তু হঠাৎ করে ঘটে নাই। এনফিল্ড রাইফেলের টোটায় শূকর এবং গরুর মাংস আছে, এই কথা ছড়িয়ে যাওয়ার ফলে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল বলে বলা হয়। কিন্তু ব্যাপারটা কি কেবলমাত্র এনফিল্ড রাইফেলের টোটা? তা তো নয়। 100 বছরের ক্ষোভ টোটা দিয়ে বিস্ফোরিত হয়েছে। ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে গত 15 বছরের ক্ষোভ। আপনি যদি ধরেন 2023-এর 28 অক্টোবরের সমাবেশ, কত লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। হ্যাঁ, পার্থক্যটা একটা আছে। পার্থক্যটা হচ্ছে ছাত্রদের প্রতি মানুষের সমর্থনের একটি বড় কারণ ছিল ছাত্ররা মরার জন্য প্রস্তুত ছিল। তাদের কমেন্ট জনগণের মধ্যে আস্থা অর্জন করেছে, মায়েরা অনুভব করেছে, ছেলেরা সন্তান অনুভব করেছে, জীবন যাক, তবু এই স্বৈরাচারের সাথে আপোষ করা যাবে না। এই যে আপোষ করা যাবে না, এই স্লোগানটাই মানুষ অপেক্ষা করছিল। সুতরাং সেই অপেক্ষার সাথেই কিন্তু সেনাবাহিনীর ওই যে সিদ্ধান্ত যে আমরা গুলি করব না, তাহলে এই ব্রিজটা যে তৈরি হয়েছে, এই ব্রিজটাকে বাস্তবায়ন করতে হলেই কিন্তু সেনাবাহিনীকে এখন যদি ফাংশনে আসতে হয়, তাহলে অপরাধ দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তার থাকতে হবে।
আমার সামনে চোর দেখছি, কিন্তু এই চোর ধরার ক্ষমতা আমার নাই, তাহলে আমার পাহারা দিয়ে কি হবে? তাহলে ওই নির্বাচনের ব্যানার যে রাস্তায় আর্মি টহল দিচ্ছে আর ভিতরে দুর্বৃত্তায়ন হচ্ছে। আপনি কিন্তু খেয়াল করবেন, সেনাবাহিনীকে যদি এই নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনগুলো যদি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হতো, তাহলে আজকে আপনি বাংলাদেশের গণতন্ত্রের এই দুর্দশা দেখতেন না। একেবারে স্পষ্ট আপনার বক্তব্য।